থিয়েটারের কর্মী, গান্ধিকারের অন্যতম অভিনেতা, পরিচালক, সবচেয়ে বড় কথা থিয়েটার কর্মী। আর আছেন ডক্টর রণজিৎ কুমার সমাদ্দার, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উপ অধিকর্তা। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে আমি ডক্টর সমাদ্দারকে উদ্বোধন করার জন্য এবং কিছু বলার জন্য সেটা হচ্ছে মূলত জেনে রাখা ভালো যে থিয়েটারের সঙ্গে আমার কোনো মতেই যোগ নেই। এখন দীর্ঘদিন আমার চাকরি জীবনের দুটো অংশ যদি আমি ভাবি, প্রথম জীবনেও একটা সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত ছিল, স্টেট গভর্নমেন্টে। আর আজ প্রায় 15 বছর ভারত সরকারের সংস্কৃতি দপ্তরে। তাতে মানে সংস্কৃতি ভাবনার সব দিকটাই আমাদের ছুঁতে হয়। আমাদের একটা সুবিধে আছে, সুবিধেটা হলো আমাদের নিজেদেরই 9টা রাজ্য পূর্বাঞ্চলে, আন্দামান পর্যন্ত, আসাম, তারপর মণিপুর, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার আছে। তা আমাদের নানা ধরনের কাজ হয়। আমি লক্ষ্য করেছি যে থিয়েটারটাই মানুষকে বেশি ছুঁতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হতে পারে যে কেমন করে ছুঁয়, নাচ গানই বা কেন নয়? অবশ্যই নাচ গানও স্পর্শ করে মানুষকে। আমার এই কিছুদিন যাব আমরা আমাদের এই প্রেক্ষাগৃহটি পূর্বশ্রী, এই প্রেক্ষাগৃহটি হয়ে যাওয়ার পর চারিদিক থেকে দাবি উঠছে যে থিয়েটারটা বেশি করে। প্রথমে মাঝে মাঝে করছিলাম একটা, পরে শুরু করলাম 2টো করে। এখন দেখতে হবে, এখন যেরকমভাবে ডিমান্ড হচ্ছে 3টে করে করলেও বোধহয় ভালো হয়। সারা মাসে আমাদের বিভিন্ন ধরনের নাচ থাকে, গান থাকে, বিশেষ করে পোপ। এই চাহিদার অভিলেখে আমার মনে হয় থিয়েটার মানুষকে স্পর্শ করে। আরেকটি জিনিস আমার খুব মনে হয়েছে, আমি 2 বাংলা মিলিয়ে যে গবেষণা করেছি, যে বিদ্রোহ, সেও বহুকাল আগে 80-81 সময়। আমার সময়টা ছিল 1760 থেকে 1860, অর্থাৎ আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, এই সময়টাকে কেন্দ্র করে 2 বাংলা, অবিভক্ত বাংলায়। তাতে আমি দেখেছি তাতে যে মানুষের মনে যে ফোক থিয়েটার কিভাবে নাড়া দেয়। এই কিছুদিন আগে একটা দল আমার কাছে বইপত্র নিয়ে গেছে, মজনু ফকির শাহ রূপে নাটক করেছে এবং মজনু ফকির শাহ রূপে আমার কাজটাই হচ্ছে ইলাবারেট কাজ। এবং তিতুমিরের উপরে যে ফোক গান সবসময় যে সেই সময়ে হতে হবে তা নয়, পরবর্তীকালেও রচনা হয়। এই তিতুমির বলুন, ফরাজি দুদুমিয়া বলুন, সিপাহী বিদ্রোহ, প্রচুর গান রয়েছে, ভাটিয়ালি গান রয়েছে, এগুলো সবই ফোক মিউজিকের অন্তর্গত। এখন ফোক মিউজিক কেন প্রয়োজন হয় না, তার মনস্তাত্ত্বিক দিকটা যেমন রয়েছে, একটা চিন্তার মানে সৃজনশীলতার ক্ষেত্রে, তেমনি মানুষের মনে একটা রেখাপাত করে। আর সর্বৈব আনন্দ, তাকে তো অস্বীকার করা যায় না। এবং থিয়েটার পেছনে যে ম্যানেজমেন্ট করে যে বস্তুটা থাকে, যারা পেছনে কর্মী তারাও সময় পেয়ে যায়, কুশীলবেরাও সময় পেয়ে যায়। আগের দিনে যাত্রা লক্ষ্য করে তোমরা জানো না, যারা ছোট পিতামাতারা নিশ্চয়ই জানেন এবং দেখেছেন, যারা তোমরাও ইদানিং যারা সেটা ফিরে ফিরে আসছে, বিবেকের গান থাকতোই, প্রয়োজন থাকুক আর না থাকুক। কেন বলুন না, মানুষকে সচকিত করে, আনন্দিত করে, সেই মুহূর্তটাকে একটা তুলে ধরে এবং সেই সময়টা ধরে যারা নাট্যকর্মী,
বা যাত্রার ভিতরে যারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে অংশগ্রহণ করে তারাও সুযোগ পেয়ে যায় এবং নিজেদের এটাকে চর্চা করে নিতে পারে ওই ক্ষণিক মুহূর্তের মধ্যে। এই একটা দিক। আমি বলছি যে ফোক আজকের দিনে ভীষণ মানুষকে নাড়া দেয়। আমার মনে আছে আমি যখন সুরেন্দ্রনাথ পার্ক হয়, কার্জন পার্ক নাম ছিল, বাদল সরকার তখন ওই নাটক করতে, অথ নাটকের মতো সুরেন্দ্র পার্কে, কার্জন পার্কে। তা আমি দেখেছিলাম যে সাঁওতাল বিদ্রোহ নিয়ে তিনি সেই সময় গান রচনা করে বা নাটকটাকে বাসি করেন। আমি আমার বইতে সেটা উল্লেখ করেছি পাঠটিকায়। এই যে আবার দেখবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সমসাময়িক প্রেক্ষিতকে গানে নাটকে ধরা হয়, এই যে ভোগ রঙ্গ হয়, অর্থাৎ এইডস নিয়ে বিভিন্ন রকম, অর্থাৎ গানের একটা উপযোগিতা আছে। একঘেয়েমিতে যেমন দূর করে নাটকের বারবার সংলাপে, তার মাঝখানে দেখবে অনেক মানুষকে আকর্ষণ, নাচ গান আছে তো, অর্থাৎ গানটা এবং নাচটা পট পরিবর্তনের সহায়ক হয় বলে আমার মনে হয়। গৌতমবাবু অনেক বেশি এই জানেন এবং এগুলো তারা এত চর্চা করছেন এবং অনুশীলন দিয়ে তার একটা গবেষণা স্তরে পৌঁছে গেছেন। আপনাদের বিশদ বলবেন কেমন করে মানুষকে আকর্ষণ করে, তাকে একটা পথে টেনে নিয়ে যায়, এগুলো নাটকের বিষয়। এবং নাটকে আজকের দিনে যে নাট্যধর্মী যে আমাদের অনুশীলন চলছে তার ভিতরে নিশ্চয়ই ফোক মিউজিকের প্রাসঙ্গিকতা অনেক বেশি এবং আরও বেশি বেড়ে যাবে। কেননা আমাদের এখন সংস্কৃতি দপ্তর বলুন, মানুষের চাহিদার প্রেক্ষিতে আমাদের লক্ষ্য করতে হচ্ছে সব কিছুই ফোক নিয়ে ভাবনা চিন্তা। আমরা ক্লাসিক্যাল বিষয় যতটা না করি, ফোক নিয়ে বেশি, আর ফোক মিউজিকই হোক, ফোক থিয়েটারই হোক। আমরা কিছুদিন আগে ফেব্রুয়ারিতে ফোক থিয়েটার করলাম অল ইন্ডিয়া বেসিসে, এবং প্রতি বছর আমাদের সংস্কৃতি দপ্তর এই ফোক থিয়েটার যাতে হয় বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, এবং আমরাও এখান থেকে একটি ফোক থিয়েটারকে বিভিন্ন জায়গায় পাঠাই, সে হিন্দি হোক বাংলাই হোক। আপনারা ভালো করে শিখুন। আধা শহর, মফস্বল এবং গোবরডাঙ্গা একটা বিশিষ্ট স্থান অর্জন করে আছে সংস্কৃতি দপ্তরের কাছে। এরা শুধু গোবরডাঙ্গার নকশা নয়, আরও কয়েকটি দল গোবরডাঙ্গায় আছে এক প্রান্ত সীমা, কিন্তু তারা নাটক নিয়ে এত বেশি অনুশীলন করছে, এত বেশি গবেষণা কাজ করছে। এদেরও আমরা অনেক সুযোগ দিয়েছি এবং প্রতিটি মানুষ বলেছে যে নাটক নিয়ে এদের অনুশীলন মহার্ঘ। এই মহার্ঘতার কারণে আমরা একাধিকবার আমরা এখানে যেমন সুযোগ দিয়েছি, বাইরেও সুযোগ দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো, এরকমও ইচ্ছা আমরা পোষণ করি। আপনারা শিখুন এদের কাছে, আপনাদের শুভেচ্ছা রইল। এরা ভালো দল, গ্রামীণ একটা জায়গায় থাকলেও কিন্তু এরা নাট্যচর্চার ক্ষেত্রে। আর একটা কথা বলে রাখি যে সংস্কৃতি দপ্তর ভারত সরকারের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র থিয়েটারে অনেক অগ্রণী ভূমিকা। পশ্চিমবঙ্গ তো বটেই, এবং আপনারা অবাক হবেন পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টাকা পায়, তার বিভিন্ন ধরনের অনুদান পায়। কখনো প্রোডাকশন কস্ট, কখনো স্যালারি কস্ট, কখনো এরকম সেমিনার। এইসব সেমিনার করলে কি হবে? আপনাদের কি একেবারে কৃতবিদ করে দিতে পারবে তা নয়, আপনাদের ভিতরে একটা আগ্রহ সঞ্চার করে দিতে পারে, একটা ইচ্ছেকে উদ্দীপ্ত করতে পারে, উস্কিয়ে দিতে পারে। সেই কাজটুকু গোবরডাঙ্গা নকশা করছে, তার জন্য ভারত সরকারের সামান্য অনুদান পেয়েছেন এবং আগামী দিনে ওদের এই চর্চা পরিণতি বেড়ে যাবে। ওদের দেখে অন্যান্যরাও করবে এবং অনেকে পাচ্ছে, আমরা জানি আর না জানি, কিন্তু অনেকে অনেক রকম করছে। কারণ আমার কাছে নিয়ম আছে যে এই ধরনের পেলে গ্রান্ট পেলে, অনুদান পেলে আমাদের একটা চিঠি লিখতে হয়, জানাতে হয় যে আমরা এরকম করে দেখাচ্ছি, কিছু করছি। আমরা কখনো যেতে পারি, কখনো যেতে পারি না, শুনেও বলি। আমাদের রাজ্যের তো আমি কখনো অ্যাডভান্স কিছু বলতে চাই না, কেননা আমাদের সত্যি আমাদের থিয়েটার
আমাদের এখানে পশ্চিমবঙ্গের গর্ব। অনুশীলন সবাই করছে, হয়তো সবটাই যে ভালো হয় তা নয়, কিন্তু তারা যে অনুশীলনে নিয়োজিত এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আর আমার অনেকখানি আমি দেখছি, আমার বয়সটাও অনেক হলো, আমি দেখছি সত্যি পশ্চিমবঙ্গ অনেক অগ্রণী ভূমিকা নিচ্ছে। মানে দেখুন, প্রান্ত এক সীমায় একটা ছোট্ট দল কীরকমভাবে মানুষের মনে ছাপ ফেলছে, যেটা সরকারের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যে তারা অনুদান পাচ্ছে। এবং শুধু ওরাই নয়, আরও যে দলগুলো আছে তারাও পাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কেন না, ভাবছি যে পশ্চিমবঙ্গ এই থিয়েটারে খুব এগিয়ে যাচ্ছে, ভালো কাজ করছে, সবাই চেষ্টা করছে। আপনারা এদের কাছে শিখুন, আপনাদের কৌতূহল, যারা যারা কৃতজ্ঞ এখানে আসবেন, এরা সত্যিই খুবই ভীষণ নিজেদের পটুত্ব অর্জন করেছে, স্বীকৃতি আদায় করেছে। এদের কাছে আদায় করে নেবেন, সবটুকু এদের মনে পড়ে না যে কিভাবে কি প্রকরণে শেখাবেন, হয়তো তারা নিজেদের ধারায় করবেন। আপনাদের যদি কৌতূহল থাকে, অনুসঙ্গীত সাপ ভালো গুরু তাকেই তৈরি করে ভালো শিষ্য। শিষ্য যদি ভালো হয়, তাহলে গুরু আপসেই অনেক বেশি নাম করতে পারেন, ভালো করতে পারেন, আপনার প্রয়োজন মেটাতে পারেন। আমি গৌতম হালদারকে আমার শ্রদ্ধা জানাই। আমি আশিস এবং ওর স্ত্রী, ওরা নাট্যকর্মী হিসেবে যে কাজ করছে, এবং গোবরডাঙ্গা নকশার কলাকুশলীতে আমি শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের মহার্ঘ অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ। এবার আমরা সরাসরি কাজে চলে যাব। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে গৌতম হালদার আমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা পরিচয় আছে। সত্য রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার মাস্টারমশাই, তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এবং তারই হাত ধরে গৌতম আজকে তার থিয়েটারের জায়গা করে নিয়েছে। 1989 সালে গোবরডাঙ্গা আমরা প্রথম থিয়েটারিং এডুকেশনের কাজ করেছিলাম নান্দিকারের প্রত্যক্ষ সহযোগিতা, এবং সেই সময় আমার খুব মনে আছে নান্দিকারের যারা প্রথম শ্রেণীর কাজ করেন তারা প্রায় সকলেই গোবরডাঙ্গায় গিয়ে কাজ করেছেন 89 এবং 91 সালে। সেই সময় থেকে গৌতমের সঙ্গে আমাদের সম্পর্কের দৃঢ়তা আরও বাড়ে। তো আজকে আমরা গৌতমকে পেয়েছি, আপনারা তাকে নিংড়ে দিন। বাংলা বুঝতে পারছেন? প্রত্যেকে বলেন অনেকে বাংলা বুঝতে না পারে। প্রত্যেকেই অভিনয় করে। হ্যাঁ, কেউ অভিনয় করেন না এরকম নেই। কেউ শুরু করে। হ্যাঁ, অভিনয়ের সঙ্গে ছন্দের খুব সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, আছে কি? কেমন আছে? একটা ছন্দেই হাঁটতে হয়, মানে কিছু হাসতে গেলেও তাতেও ছন্দ লাগে না? তো কিরকম লাগে বুঝিয়ে দিন। বুঝতে পারবো না, কিন্তু লাগে। অ্যাক্টর যে, অভিনেতা যে, সে যে কথাই বলুক না কেন সেটা মুশকিল, সেটাই তার সবচেয়ে বড় গুণ, আর সেটাই সুবিধা তার, যে সে যেটাই বলে সেটাই সে করে বলতে পারে যে এই তো এরকম করে হচ্ছে। মানে ধরুন এই যে বলো হাঁটতে গেলে ছন্দ লাগে, এটা আমরা সবাই ভাবতে পারি, অনেক রকম ছবি দেখতে পারি, কিন্তু যদি কেউ বলে বা কেউ বুঝতে না পারে আচ্ছা কিরকম ছন্দ লাগে, সত্যি লাগে না, তখন সে চোখের সামনে পড়ে দেখিয়ে দেয় যে এই তো ছন্দ। তখন যেটা অনেক কষ্ট করে বুঝতে হয় সেটা খুব সহজ দেখা যায়। অ্যাক্টর যারা অভিনেতা যারা তাদের এটা খুব বড় গুণ হয়। যেমন ধরুন হ্যামলেট অথবা অর্থকরবী স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, অনেক করে পড়ানো হয়,
কাছাকাছি আছে দুটো বসে খাবে তো সব যন্ত্রই একটাই বাইরে আর ফোক বা এই লোকসঙ্গীত এই সব কিচ্ছু জানে না কেন যে আমাকে বলবো গান কিরকম বা সঙ্গীত কিরকম গান না শুধু মিউজিক বা ছন্দ কি তাই নিয়ে একটু একটু বোঝার চেষ্টা করেছি অভিনেতার জায়গা থেকে গায়কের জায়গা থেকে নয় আমি তো যেটা কথা বলছি তো ওইটা ওই হ্যামলেট বা ইয়ে রক্তকরবী ধরুন একজন প্রফেসর যখন পড়ান বা মাস্টার যখন পড়ান 6 মাস ধরে পড়াচ্ছে 2 মাস ধরে পড়াচ্ছে ভালো লাগছে কিন্তু হঠাৎ রক্তকরবী বা রাজা বা বিসর্জন বা ওরকম কোনো একটা হ্যামলেট কোনো নাটক দেখে যে ভালো লাগলো এবং সেটা যতদিনও মনে থাকলো প্রায় সারা জীবন যদি ভালো দেখে গেছো সারা জীবন হয়তো ওই মাস্টারমশাই পড়া দুদিন পরে ভুলে যাবো তুমি একবার দেখে সারা জীবন এরকম হয় না কেন অডিও ভিজুয়াল শুনতে পাই দেখতে পাই সমস্ত আচ্ছা মাস্টারমশাই দেখুন আমরা যা বলবো সেটা একটু ভাবারও চেষ্টা করবো মাস্টারমশাই তাকে আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি অডিও ভিজুয়াল সে অডিও ভিজুয়াল দুটোই শুনতে পাচ্ছি তার মানে এই কারণটা শুধু মানে পারফরমেন্স মানে তার মানে অভিনয় করতে পারে পারফরমেন্স মানে তো অনেক কিছু গান অভিনয় সেটা শুধু দেখে বুঝতে পারি আর কিছু হ্যাঁ তার মানে কোনো একটা এমন একটা কিছু তৈরি করে এমন একটা ম্যাজিক হয় কিছু কোনো একটা রস তৈরি হয় যেটা আমাকে মুহূর্তে হৃদয়ে সমস্ত সত্তা দিয়ে এরকম করে গ্রাস করে ভালো এরকম করে ধরে যেটা টোটালি ধরে মানে বোধ সত্তা সমস্ত যদি ভালো কিছু তার ইম্প্যাক্ট বা তার জোর এত বেশি যে সেটা মন থেকে হৃদয় থেকে সমস্ত কিছুতে আমরা বুঝতে পারি তখন এটা দেখার পরে যদি আমি হ্যামলেট পড়ি একবার এক এক রকম বাংলা তখন আমি নিজেও বুঝতে পারি আর এটাও কিন্তু এরকমও তো এটা হতে পারে যদি আমি কিন্তু এইটা বিশ্বাস করুন এটা যারা পড়ান শুধু পড়ান অনেক যারা ভালো মাস্টার তারা অবশ্য সব দিকে ধরার চেষ্টা করে কিন্তু সাধারণভাবে তারা এটা করতে পারে এটা তাদের দোষ না এই যে ধর্ম সিস্টেম কেন একজন আর্টিস্ট মানে আমরা তো আর্টিস্টের সঙ্গে তফাৎটা এখানে আর অসুবিধাটাও এখানে এটা যেমন তাদের খুব অসুবিধা হচ্ছে তাদের যদি কিছু বলতে বলে আমাকে কিছু বলতে আচ্ছা হ্যামলেট ঠিক কেমন আমি না বলতে পারবো এটা মুশকিল মানে এটা দুটো সিস্টেমের অনেকে পারে অনেকে দুটোই পারে তারা খুব লেগে মানে এমন গুছিয়ে সুন্দর করে বললেন আমার বাহ কি সুন্দর এ তো রাজা তো তার মানে রক্তকর্মী রাজা বাহ তিনি যখন বলছে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর করে গুছিয়ে কিন্তু অধিকাংশ তারা বলতে পারে দেখুন অধিকাংশ গায়ক গান নিয়ে বলতে পারে গাইতে পারে আমি কেউ পারে কিন্তু বেশিরভাগ দেখবেন যারা সত্যিকারের বড় শিল্পী তারা বলতে পারে না বলে না বা যেটা বলে সেটা সাধারণভাবে আমাদের শোনার অভ্যেস নেই বলে আমরা ভাবি ইনি বলতে পারছেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত তাকে তার পারফরমেন্সের আগে তিনি বাজান সেটা ভারতবর্ষের সবাই ছিলেন তাকে বলতে বলেছিলেন আপনি একটু কিছু বলুন হিন্দিতে বলেছিলেন আমি হিন্দি জানি এরকম সমাজ দিয়ে यही मेरा যে বক্তৃতা এইটাই বক্তৃতা বুঝতে পারছেন বলতে হবে বা এটাও হয়তো হয়
ওই বলাটাকে বিশ্বাস করে না, সে ওই ওই সেটা তার বলা মানে তাকে আমি পেয়ে নিতে হবে, সে ছবি আঁকতে হবে। তার বলাটা তার ছবিতে হয়ে যাবে, ঠিক না? এটা কেন বলবো? ছন্দ থেকে শুরু করা, তার মানে আমাদের হাঁটতে গেলে, কথা বলতে গেলে, অভিনয় করতে গেলে, যে যে নাটকে লাগে, রেগে গেলে, দুঃখ পেলে, আনন্দ পেলে, সবেতেই বোধহয় ছন্দ লাগে, গানেও ছন্দ লাগে। আচ্ছা, কথা বলতে গেলে সুর লাগে, সুর মানে কি স্বর, স্বর থেকে সুর লাগে তো। আমি নিচের দিকে বলে কথা বলি, এটা তো অন্য স্বর আসছে, আর এই স্বরটা ভালো করে চর্চা করে সুর আসে। সুর মানে কি স্বরের পরে সেটা তার সঙ্গে ভাব যুক্ত হয়, দুটোই কম। থিয়েটারের ব্যাপার হচ্ছে, থিয়েটার মিউজিক এটা আমাদের দেশের মিউজিক্যাল নাম শুনে যাবে, বড় ডিরেক্টর যারা মিউজিকের তারা সবাই একই কথা প্রায় বলে, সেটা হচ্ছে থিয়েটারের মিউজিক সম্পূর্ণটাই পুরোটাই সিচুয়েশন, যেটা একই জায়গা থেকে আগে থাকবে, মানে আগের থেকে ঠিক করে বলা যায় তারপরে অভিনয়ের জায়গা থেকে ভাবটা আগে শুরু হয়ে গেল, সে বুঝে গেল যে আমাদের এইরকম ভাব, এখানে কি স্বাদ লাগছে, সেটা কি সুর লাগছে, সে ওইখান থেকে বোঝাচ্ছে। মানে সে প্রধানত সে একটা যাই সে ওই ভাবের জায়গা থেকে আগে ধরে, এটা কিন্তু তার সুযোগ। যারা গান শেখে দেখবেন এটা জেনারেল অ্যাপ্রোচ, সবার না, কারণ তার ভিতরে বিভিন্ন উচিত শিল্পী থাকেন যারা শুরু থেকেই ভাব করতে পারেন। গান যারা শেখেন দেখবেন প্রথমে স্বর সাধনা করে, সুর হয়, তাই তো? স্বর করতে 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 সুর হতে 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 একটা সময় ভাব গুরু কাজে আর সে করতে পারে। থিয়েটারও অনেক সময় তাই উল্টো দিক দিয়ে, তখন আমরা আপনি কথা বলা প্র্যাকটিস করছেন, স্পিচ প্র্যাকটিস করছেন, তখন ভাব আসছে, আচ্ছা তুমি তোমার ডিরেক্টর বলতে এইভাবে বলো, এইভাবে বলো, এই বিভিন্নভাবে বলতে হচ্ছে। আর আপনি সেটা করছেন, করতে করতে হঠাৎ এক সময় দেখুন আরে এইরকম করে বললে এরকম লাগছে, ওরকম করে বললো এরকম লাগে, বললো সেটা অন্য অর্থে। কিন্তু এই করতে করতে সে আলটিমেটলি বুঝতে পারে যে থিয়েটার সম্পূর্ণ মোমেন্টের উপর দাঁড়িয়ে থাকে, তো মোমেন্ট এই মুহূর্তে এইখানে কিছু না ঘটলে কিছু ঘটলো না। আসলে আমি যতই আপনাদের লেকচার দিয়ে কিছু বলি, থিয়েটার তৈরি হবে মুশকিল হয়ে যাবে। আর যদি ধরুন এই 3 ঘন্টা পরে তখন আমরা আছি, 3 ঘন্টার ভেতরে যদি 1 মিনিটও যদি কিছু হয়, তাহলে দেখবেন সেটাই কিন্তু সব আমার কাছে, এটাই বিশ্বাস করবো। যদি 1 মিনিট কিছু একটা আমার কাছে পেয়ে যায় আমাদের কাছে, আচ্ছা নতুন কিছু বুঝতে পারি, এইরকম করলে হয়, তাহলে বিষয়টা জীবনে বলবেন না, নাহলে আমি অনেক বুকে গেলে কিছু করতে হবে না। আপনারা প্রত্যেকেই বোধহয় গান জানেন বা গান করেন, করেন আমার মধ্যে কে কে গান করেন না দেখি খাওয়া যেতে হলে ভাই ভাই 1 2 কে কে করেন, 1 2 3 4 আপনারা করেন না, 1 2 3 1 2 3 4 5 6 7 দলে ভাইয়েরাই ও বেশি দেয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা যারা করেন তারা কি ধরনের গান চর্চা করেন? মানে কোনো ধরন আছে, বাট এগুলো আমি শাস্ত্রীয় সঙ্গীত করি, বা আমি লোকসঙ্গীত করি, বা আমি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল করেন। আপনি? না, আমি আসলে ওরকমভাবে থিয়েটার কর্মী হয়ে গেছি এখন, সেই জন্য চর্চা আলাদা করে একটা স্পেশাল কোনো সেক্টরের চর্চা এরকম না, থিয়েটারের প্রয়োজনে যেগুলো যেগুলো যখন দরকার গান তো শিখেছেন, তখন কি তখন শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয়। বা আপনি? আমি শিখিনি, আমি এমনি করি। এমনি করেন। আচ্ছা আপনি? ভালো লাগে। আচ্ছা না, এমনি চর্চা খারাপ করেন, মানে আমি এই শাস্ত্রীয় সঙ্গীত, আপনি কি করেন? রবীন্দ্র। আপনি? শিখবো আর কি।
শিখবেন। আপনি আমি এই থিয়েটারের জন্য পড়া হয়েছে। থিয়েটারে আপনি আমি গান করি না, নাটকের জন্য আচ্ছা, তার মানে গান হিসেবে চর্চা কেউ করে না মনে হচ্ছে নাকি কেউ করে? আপনি রবীন্দ্র সঙ্গীত করেন? আপনি রবীন্দ্র সঙ্গীত আর বা লোকসঙ্গীত কেউ করেন বা এরকম কেউ? আচ্ছা, ঠিক আচ্ছা, দেখি তো কেউ এমনি গলাটা লাগিয়ে দিচ্ছে। না ওইটা বলতে হবে এবার আপনার মতো করে একটা দুটো শব্দ আমাকে বলতে হবে কি হলো এই কিরম কর কি হয় খুব হাসি পাচ্ছে আপনার শুনলাম গাম্ভীর্য একটা ভাব এইবারে এই গাম্ভীর্য রংটা কি ধরার চেষ্টা করবেন নিজের যেটা যা কানে শুনছেন তাই করবেন
করার চেষ্টা করি নিজের বিষণ্ণতা বিষণ্ণতা সব গানে আছে, সব সরে সুর মানে তার ভেতরে আনন্দ বিষণ্ণতা দুটো একসঙ্গে মিলে থাকে। তফাৎটা কি হয়ে যায় যদি আমি এটা করি এবারে কি তফাৎ হচ্ছে? তার মানে একবার আপনি স্বর লাগাচ্ছেন আর একবার স্বর না লাগিয়ে অনেক অন্য কিছু করছেন। এই যে এটাকে এমনি সঙ্গীতের ভাষায় বলে আউচার ওম তো মাউচার, যেখানে স্বরের পরে স্বর দিয়েও করা যায়, কিন্তু আসলে যখন আপনি করছেন একটা স্বর লাগাচ্ছেন না, একটা স্বর লাগালে নেই কিছু কিছু সবটাই আছে। তার মানে পুরোটাই কিন্তু আসলে ভাব তৈরি করছে। এবার দেখুন সকালের বলে মনে হচ্ছে না। এই যে মনে হচ্ছে না সেটা ওটা সকালের নয়, একেবারেই সকালের নয়, কিন্তু ওটা সকালে গাওয়া যাবে না তার কোনো মানে নেই, কিন্তু ওটা সকালের নয়। তাহলে সকাল সন্ধে বিকেল এই সময়ের সঙ্গে সঙ্গে স্বর কি করে পাল্টায়? অনুভবে পাল্টায়, আর একটা ফিজিক্যাল স্টেটের জন্য পাল্টায়। আমার না এটা সকাল না, আপনার শারীরিক অবস্থা কিরকম? সকালবেলা যদি ঘুম থেকে ওঠে রাখবে,
ধরুন যে সাটা করছেন ছায়া করে অন্য সুর লাগবার চেষ্টা করছেন সকাল ধরে করুন সকাল লাগছে তার আগে লাগছিল এটা কোমল স্বর ছায়া করে যেটা লাগছে সেটা কোমল হয়ে কোমল মানে কি তখন আমার গলা কড়া হয়নি এভাবে ভাবে তোমার শরীর তখনও নরম আছে সকালবেলা উঠে যেটা মনে হয় রিল্যাক্স নরম তার উপরে কিন্তু সব ডিপেন্ড করে তাই বলে যে ভৈরবী অন্য সময় গাওয়া হয় তা না ভৈরবী এত বেশি পরিচিত এত বেশি পপুলার সবচেয়ে বেশি গান হয় ভৈরবীতে রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি গান আছে ভৈরবীতে কিন্তু আচ্ছা আসলে বিশাল অনেক ঘরে চেঞ্জ করলে ভাব ধরা মুশকিল একটা পর একটা ধরতে একটু টাইম লাগে তাহলে যে ধরো লাস্ট শেষে করবেন তার সাথে তখন পরিষ্কার ভাব আছে একটা কি ভাব হ্যাঁ কোন কি ধরনের কোন মানে ইনিবি দিয়ে খাচ্ছি হ্যাঁ এর ভেতরে আছে ইনিবি নিয়ে এবার কি করে কাঁদবেন তার উপর কাঁদছে যাবে একটা পুরো সম্পর্ক আপনি কাঁদছেন অভিনয় কাঁদতে পারি একটা সুর আছে এবার আপনি সেটাকে সঙ্গীত বা মিউজিকের কোনোভাবে কন্ট্রোল করবে আরো ভালো বড় জায়গায় যাবে দেখুন একটা জাস্ট ভেবে ওটা কোনো কান্নার একটা ধরন আছে বুঝতে পারছেন জাস্ট কান্নাটা কোথায় লিফট হয়ে গেল এটা সাধারণ কান্না রইল না ডাকছে কেঁদে কেঁদে Oh
যে কোনো একটা ছড়া করে এর সঙ্গে যাই মনে হচ্ছে ছড়া করুন যে কোনো দিন রাতে খাঁচাতে ছোটদের ফার্স্ট হতে হয় এইটুকু বলুন 1 2 3 স্টার্ট ছোটদের ফার্স্ট হতে হয় ছোটদের ফার্স্ট হতে হয় বড়দের মান বাঁচাতে দিন রাত এই খাঁচাতে ছোটদের ফার্স্ট হতে হয় ছোটদের ফার্স্ট হতে হয় কেটে কেটে করবেন তাহলে এটা হবে না ছোটদের ফার্স্ট হতে হয় না ছোটদের ফার্স্ট হতে হয় ছোটদের ফার্স্ট হতে হয় 1 2 3 স্টার্ট ছোটদের ফার্স্ট হতে হয় ছোটদের ফার্স্ট হতে হয়
আর আওয়াজ হতে চলে না হেড জায়গা ধরবে না ফাস্ট হতে হয় ছোটদের ফাস্ট হতে হয় ছোটদের ফাস্ট হতে হয় ছোটদের ফাস্ট হতে হয় কি কন্ট্রাস্ট কার মিলছে খেয়াল করার চেষ্টা করি এটা কিন্তু মানে মিউজিক থেকে বেশি থিয়েটার আরেকটা একটু এটা হারমোনিয়াম জোরে জোরে দাও এটা সাটা জোরে দাও আওয়াজ জোরে 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 জোরে